প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী নীলুবার চৌধুরী মনি, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর আতিক মুজাহিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। নীলুবার চৌধুরী মনি, জুলাই সনদ নিয়ে জটিলতা চলছে। সরকার যে আলটিমেটাম বলুন বা সময় দেওয়া বলুন, যাই বলুন না কেন, রাজনৈতিক দলগুলো যে সময়টা দিয়েছিল সেই সময়টা শেষ পর্যায়ে। এর মানে রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসছে না বলে আমরা জানি। আপনি নিশ্চয়ই জামাত এবং বিএনপির নেতাদের প্রতিক্রিয়া দেখেছেন, বোঝা যাচ্ছে তারা বসছে না। এবং সরকার ঘোষণা করেছিল যদি রাজনৈতিক দলগুলো এক জায়গায় পৌঁছতে না পারে তখন তারা নিজেরাই ঘোষণা করবে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এমন তো কথা ছিল না। আমি প্রথম লাইনটা এইভাবেই বলতে চাই, কবিতা লাইনের মধ্যে হলো। হ্যাঁ, যে কথাটা হলো যে সংস্কার যখন শুরু হয় না করেও যখন শুরু হয় দেরিতে, তখনও কিন্তু এই জুলাই সনদটাই যে মেন মুখ্য ভূমিকা হয়ে উঠবে এমন কথা ছিল না। তখন যে পিআর মুখ্য হয়ে উঠবে এমনও কথা ছিল না। এখন এইটা নিয়ে, এই দুইটা জিনিস নিয়ে যে দ্বন্দ্ব, যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, জাতীয় নির্বাচন যদি সময় মতো হয় তাহলে সেটার সময় আছে সর্বোচ্চ 3.5 মাস। এই 3.5 মাস 3 মাসের মধ্যে একটা নির্বাচন যখন দোরগোড়ায়, যখন বিভিন্ন পার্টি যখন দলীয় মনোনয়ন কনফার্ম করছে, ঠিক তখন যদি বলে যে জাতীয় নির্বাচনের আগে আপনার জুলাই সনদকে উপলক্ষ করে আপনার গণপরিষদ নির্বাচন, এটা কিন্তু অনেকটাই আপনার অসম্ভব হয়ে উঠে দেখা দিয়েছে বেশিরভাগ দলগুলোর কাছে, দেশের মানুষের কাছে। কোনো দলের কাছে যখন এটা অবশ্যভাবী, তখন মনে হয় যে আসলে তারা কি নির্বাচন চান না তারা শুধু গণভোটটাই চান। আপনি জানেন যে এর আগে বাংলাদেশে 3 বার গণভোট হয়েছিল, 2 বার 2টা সরকারকে বৈধতার জন্য, আর একবার আপনার রাষ্ট্র পরিষদ শাসিত সরকার থেকে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের জন্য। সেই রাষ্ট্র পরিষদ শাসিত সরকার থেকে মন্ত্রী পরিষদে আসতে জনগণকে এত ডামাডোল করে বোঝানোর পরও একটা কজ ছিল যে খালি ডাইভার্ট হবে। সেইখানে ভোটের পার্সেন্টেজ ছিল 35% অনলি। 65% ভোটই মানুষ দিতে আসে নাই। আর আজকে যেখানে 84টা আপনার সংস্কার, তার 48টা নিয়ে সমস্যা, তার মধ্যে অনেকগুলো আছে, অনেক দলেরই সমস্যা আছে, এম্বার্গো দেওয়া আছে, নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। তো সেইগুলোর কোনো জনগণ বুঝে না। এগুলো এতগুলা জিনিস জনগণের বুঝার কথা না। আমি এই 3টা গণপরিষদ ভোট এই জন্যই বললাম যে 3টারই কিন্তু একটা করে কজ ছিল, খুব সিম্পলি মানুষের মাথার মধ্যে ঢোকার জন্য। সেইখানেই মানুষের উপস্থিতি কম ছিল। আমি লাস্টটার কথা যদি ধরি, ঠিক একই অবস্থা এইখানে এত সমস্যা থাকার পরে এই গণভোটটার আদৌ কোনো দরকার আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, এই গণভোটটা কি সত্যিকার অর্থে বৈধ কিনা? আমি যদি বলি এক বাক্যে অবৈধ। এই গণভোটটা করার জন্য একটাই রাস্তা আছে, আরেকটা গণভোট করতে হবে। যে এই গণভোটটা করা যায় কি যায় না, বা এই গণভোটটা করতে হবে এই জন্য জনগণের হ্যাঁ আমরা চাই বা আমরা চাই না, এই দুইটার। তাই সেইখানে কিছু দলীয় নেতৃবৃন্দের খামখেয়ালিপনা, জেদের কারণে এই যে রাষ্ট্রের পয়সা, রাষ্ট্রের আপনার মেন পাওয়ার এবং রাষ্ট্রের সময় সব কিছু ব্যয় করে এই যে এই না হওয়া একটা জিনিস, না পাওয়া একটা জিনিস, এবং কখনো এটা পেতে গেলে আপনাকে অবশ্যই আইন বানাতে হবে। আরেকটা বিষয়, আইন বানানোর জন্য আপনার সংসদে অবশ্যই থাকতে হবে। নীলুবার চৌধুরী মনি, আরেকটা প্রশ্ন যেটা, সেটা হলো ধরুন আমরা ধরে নিচ্ছি আপাতত যে রাজনৈতিক দলগুলো সমঝোতা পৌঁছতে পারছে না এই বিষয়ে, কারণ সেই পুরনো স্টাইলে চলে আসছে, অমুকের সাথে বসবো না, তমুকের সাথে বসবো না, এরকম একটা মানুষ। আমি ওইটাই বলছি, ওই জায়গাটা। আমার প্রশ্ন হলো, আমরা জানি সরকার একটা ডিসিশন দিবে, কারণ সরকার আগে ভাগে বলে দিয়েছে যে রাজনৈতিক দলগুলো সমঝোতা না পৌঁছতে পারলে তারা তাদের মতো সিদ্ধান্ত নেবে। এখন ধরুন সামনে হয়তো এই সপ্তাহের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে সরকার একটা সিদ্ধান্ত জানাবে,
সেই সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলোর অ্যাভয়েড করা কি সম্ভব, বা অ্যাভয়েড করলে কি হবে, না মানলে কি হবে? সরকার হঠাৎ করে 9 মাসে যে কাজটা সরকার করতে পারে নাই, 83 কোটি টাকা খরচ করে সরকার যে কাজটা করতে পারে নাই, সেই কাজটা সরকার না পেরে সরকার কি করলো, জুলাই সনদে একরকম সিগনেচার হলো, সরকার আরেক রকম করে জুলাই সনদ পাঠ করে বুঝালো সরকার প্রধান। যখন এটা নিয়ে চ্যালেঞ্জ হলো, রাজনৈতিক দলগুলো বলল যে আমরা তো ওই কাগজে সিগনেচার করি নাই, আমাদের নোট অফ ডিসেন্ট কোথায় গেল? তখন কিন্তু সরকার জবাবদিহিতা করতে পারলো না। না করতে পেরে সরকার কি করলো, তড়িঘড়ি করে রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিল যে তারা মিলেমিশে 7 দিনের সময় দিল। আপনি বলেন, 7 দিনে যেটা সরকার সব রাজনৈতিক দল নিয়ে 9 মাসে পারে নাই, সেটা 7 দিনে রাজনৈতিক দলরাই যদি পারে, তাহলে তো সরকারের দরকার পড়ে না। কিন্তু রাজনৈতিক দলগুলো সরকারের পার্ট, এখন আমি পার্ট আলাদা না, একসাথেই তো ছিল, সরকারের হয়েই তো রাজনৈতিক দলগুলো বসছে। আমি বলি রাজনৈতিক দলগুলো, সেখানেও কিন্তু প্রধান সরকার প্রধান ছিল। তাহলে আপনার 9 মাসে পারলেন না, আপনি এখন তাদের ঘাড়ে বন্দুক রেখে দিলেন। এখন আপনার যদি না হয়, তাহলে সরকার নিজে ডিসিশন দিবে। এটা সরকার, ইন্টারিম সরকার কোনো দিন পারে না। একটা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের অনেক বড় বড় চেঞ্জ করার কোনো ক্ষমতা রাখে না। তো সরকার যদি জবরদস্তি করে বলতে পারে, কিন্তু আইনের বক্তব্য ঘটবে চরমভাবে। সেটা হলো যে ইন্টারিম সরকার ক্ষমতা রাখে না, যারা ইন্টারিম সরকার বানিয়েছে তারা হাসিনাকে তো আউট করে দিয়েছে, সেটা পারে কিনা? আমি বলি, রেভলিউশনের সময় যে ঘটনাটা ঘটে 1-2-3 দিন, রেভলিউশনের পরে ওইটাকে কিন্তু স্বাভাবিক মনে হয় না। আপনাকে যখন মুমূর্ষু রোগী হিসেবে ট্রিট করা হবে, আপনার যদি আল্লাহ না করুক হার্ট অ্যাটাক হয়, আপনার বুকের উপরে কিন্তু পারলে কেউ চরমভাবে পাম্প করবে। পাম্প করতে গিয়ে আপনার কয়টা পাঁজরের হাড় ভাঙলো ওইটা কিন্তু ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনাকে বাঁচানো। ঠিক একই অবস্থায় আপনার যখন রেভলিউশন হয়, তখন ওই দেশটাকে বাঁচানোর জন্য পাম্প করা হয়। পাম্প করতে গিয়ে কখন মেট্রো রেল ভাঙলো, না কোন রাস্তা ভাঙলো, না বিটিভি ধ্বংস হয়ে গেল, ওটার দিকে খেয়াল করে না। তো ঠিক একই অবস্থা হয়েছে এখন। রাষ্ট্রের ইন্টারিম গভর্নমেন্টটাকে জনগণ বানাইছে একটা সময়ের জন্য, এবং এটা আপৎকালীন অনেক কিছু করতে পারে কত সময়ের জন্য সেটা কিন্তু এটার জন্য কিন্তু বিএনপি বারবার বলেছে যে আপনি নির্বাচনের ডেট দেন, কবে নির্বাচন, আর্লিয়েস্ট পসিবল আপনি নির্বাচন করেন। সরকার কিন্তু কর্ণপাত করে নাই। ডক্টর আতিক মুজাহিদ, নীলুফার চৌধুরী মনি এটা অভিযোগ করেছেন, যেটা ওনার দলের সবাই করছেন, সেটি হলো যে সরকার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি। কিন্তু আমি যেটা বলছিলাম, এই অনুষ্ঠানে বারবার একটা কথা আলোচনা হয়, আমরা আলোচনা করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কাদের সরকার? সেটা এনসিপির সরকার, জামাতের সরকার, বিএনপির সরকার। এবং আমরা আরেকটা কথা বলি যে আসলে সবাই আধা সরকার, কারণ সরকারে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সরকারি দলে থাকলে মোটামুটি সব দলই সেই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। এখন প্রশ্ন হলো যে রাজনৈতিক দলগুলো সে পুরনো চেহারার মধ্যে আমরা দেখছি যে অমুকের সাথে বসবো না, কথা বলবো না, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো কি কোনো দায়িত্ব নাই এই জুলাই সনদের ব্যাপারে? শুধু সরকারের দায়িত্ব? আমাদের মির্জা ফখরুল সাহেব বললেন যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পারতেছি ইউনূস সাহেবের উপরে, আমরা সন্তুষ্ট এই সরকারের উপর। আবার আজকে বলতেছে অসন্তুষ্ট। আমি জানি না এটা কার সরকার ওনাদের। দ্বিতীয়ত হলো যতগুলো সচিব, আপনি যেটা বললেন যে সচিব মন্ত্রণালয় সেই যত সুযোগ সুবিধা সব তো বিভিন্ন দল জামাত এবং বিএনপি ভাগ বটোয়ারা করে দিচ্ছে। একাধিকবার আমাদের পক্ষ থেকে বলা হয়েছে গণঅভ্যুত্থান সরকার ইটসেলফ এর ম্যান্ডেট, এটা মোমেন্টাম হয়। যারা মিনিমাম একবার স্টাডি করে তা বুঝবেন যে গণঅভ্যুত্থানের পরবর্তী একটা টাইম আসে, যেটাকে পুনর্গঠন করার সময় বলে। এখন তো পুনর্গঠনের টাইম, এখন অনেক কিছু ভেঙেছে, কিন্তু ওই পুনর্গঠনের সময়ও আমরা সংবিধানকে চাপানোর চেষ্টা করছি। সংবিধান নাই তাই অবৈধ, কথাটা তো এটা কমে, যেহেতু সংবিধানে গণভোট নাই, আপাতত গণপরিষদ বলছে। আমরা তো গণপরিষদ জাতির স্বার্থে আমরা বলেছি যে গণপরিষদের কনস্টিটিউশন মুভমেন্ট হবে, আমরা এখন গণভোটে ওকে ফাইন, অ্যাটলিস্ট রাষ্ট্র সবাই মিলে করতে হবে। কিন্তু এনসিপির অবস্থান কিন্তু গণভোটের পক্ষে যেন আইনি লেজিটিমেসিটা হয়। সুতরাং এখন ওনারা বলতেছে 48টা কোশ্চেন হবে না 84টা কোশ্চেন হবে। এটা কি ওনারা জনগণকে ঠিক করে দিতে পারে? আমরা কোন কোশ্চেন করব কোন কোশ্চেন করব না সেটা কি? আমার কথা হচ্ছে কনস্টিটিউশন কি জনগণের উপরে? তাহলে আমার যদি লেজিটিমেসি জনগণ হয়, তাহলে গণভোটে আমার সমস্যা কোথায়? জনগণই তো হচ্ছে আমাদের বৈধতা। এখন যদি কনস্টিটিউশন আমাদের বৈধতা নেই, তাহলে চুপু সাহেব আপনাদের মেইন কিছু, শেখ হাসিনা স্টিল আপনাদের হলো প্রধানমন্ত্রী। আর যদি বলেন জনগণ আমাদের বৈধতা, তাহলে বিপ্লব করছে জনগণ,
এই জনগণ যেটা এখন গণভোট চায়, তাহলে সংস্কারের পক্ষে হানা ক্যাম্পেইন হইতে পারে, এটাও তো একটা ভালো জিনিস। আমার প্রশ্ন ছিল রাজনৈতিক দলগুলো এক এখন জায়গায় আসতে রাজনীতি পারলো না দায়িত্ব কেন? কিনা আমি বলি দায়িত্ব কিনা, আমি বলি রাজনীতি দুইটা ভাবে দেখা যায়। জি। পলিটিক্স ইজ বেসিক্যালি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, হুম। হাউ ইউর, কারণ ডিফারেন্ট ইন্টারেস্ট গ্রুপ আছে, এটাকে আপনি ম্যানেজ করার মানে হচ্ছে পলিটিক্স। এটা এক ধরনের পলিটিক্যাল পার্টিরা ফিল করছে আমরা ইন্টারেস্টকে সবগুলো এক জায়গায় আনতে পারি রাষ্ট্রের স্বার্থের জায়গা থেকে। 2 নম্বর যেটা হচ্ছে ডিবেট করতে হয়, ডিবেটের পর ডায়লগ হয়, ডায়লগ হওয়ার পর আমাদের একটা কমন একটা জায়গা আছে, তারপরে এটা একটা ডিসিশনে আসে। কিন্তু আমরা ডিবেটে গিয়ে এমন জায়গায় চলে যাই পার্সোনাল অ্যাটাকিং বা রাষ্ট্রের ফ্রেমওয়ার্ক থেকে কথা বলি না, বলি কি ব্যক্তি বা দলের ইন্টারেস্ট থেকে কথা বলি। আপনি দেখবেন যতগুলো দল তাদের স্ট্যান্ড নিছে রাষ্ট্রের পুনর্গঠনের যদি জায়গা থেকে করতো তাহলে এই সমস্যাটা হইতো না। এটাকে আমি বলি পলিটিক্যাল উইলিং এর সমস্যা, আমাদের পলিটিক্যাল সদিচ্ছা, যেটা আমরা বলি যে রাষ্ট্র পরিবর্তনের যে পলিটিক্যাল সদিচ্ছা। আর পলিটিক্যাল পার্টি আমরা বানাইছে রাষ্ট্র পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে গুড গভর্নেন্স দেওয়ার জন্য। সেই জায়গা থেকে কথা না বলে জুলাই সনদ আমার পক্ষে গেছে না বিপক্ষে গেছে, আমার পার্টির ইন্টারেস্টের পক্ষে গেছে না বিপক্ষে গেছে। এখন এইগুলো যাওয়ার কারণেই বেসিক্যালি আরো কিছু ভেস্টেড গ্রুপ আছে। আমার কাছে মনে হয় যত না পলিটিক্যাল পার্টি, তার সাথে আরো যারা ডিপ স্টেটে কাজ করে তাদের ইন্টারেস্টে হাত হয়ে গেছে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলে অনেকের সমস্যা হয়ে যেতে পারে, কারণ এটার দ্বারা অ্যাকাউন্টেবিলিটি আসবে। রাষ্ট্রের বড় জিনিস হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি যখন ইনশিওর করা যায় তখন অনেকে মাফিয়া হতে পারবে না, গভর্নমেন্টের জায়গায় অথরিটিজান হতে পারবে না, পাওয়ারের জায়গায় একক ক্ষমতা হতে পারবে না, যেটা ওল্ড সেটেলমেন্টের স্টাইল ছিল। তো সেই জায়গা থেকেই মূলত বেসিক্যালি এই জিনিসটা পলিটিক্যাল পার্টিতে দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করা উচিত ছিল। আমরা মনে করি পলিটিক্যাল পার্টির দায়িত্ববোধ হলে 1 ঘন্টার বিষয় না। তারেক রহমান সাহেব আর যদি বলেন, শফিকুর রহমান আর যারা মেজর দল তারা বলে করে যে রাষ্ট্রের স্বার্থে আসেন আমরা একসাথে করি। এখন রিজেকশনটা খুব খারাপ জিনিস। কেউ যদি আহ্বান করলো বসেন আলোচনার টেবিলে আসেন। আমি আপনাকে মনে হয় এটা এখানে টকশোতে বলেছিলাম যে আমরা একসময় দেখতাম যে বিএনপি আওয়ামী লীগ একসাথে বসলে মানুষ খুশি হয়ে যেত। আরে বসছে, বিয়ের বাড়িতে একসাথে খাইতে পারতো না যে বিএনপি অমুকের বাসায় খাইছে, এইটা নিয়ে নিউজ হয়ে যাচ্ছিল। সেই মেন্টালিটি থেকে যদি বের হয়ে না পড়ে পোস্ট আমাদের জুলাইয়ের, তাহলে আমাদের রাষ্ট্রে আবার সেম জায়গায় আমরা চলে যাব। সেটা খুবই আমার ফেইলিওরের জায়গা থেকে হবে। তো আমার কনসার্নের জায়গা হলো যদি রাষ্ট্রকে পুনর্গঠনের মুভমেন্টে আমরা সবাই যদি অ্যাকোমোডেটলি কাজ করি, স্টিল পসিবল আপনার ডিসিশন না সম্ভব। আদারওয়াইজ গভর্নমেন্টের জায়গা থেকে গভর্নমেন্ট স্টিয়ারিং এর জায়গা অনেক জায়গায় ফেল করছে। ডক্টর আতিক, আমি একই প্রশ্নটা আপনাকে করতে চাই যেটা নীলুফার চৌধুরী মনিকে করেছি। সেটি হলো যে ধরুন রাজনৈতিক দলগুলো আসলে এক জায়গায় পৌঁছতে পারছে না বলে আমরা ধরে নিচ্ছি আপাতত। এখন সরকার যেটা বলে ঘোষণা করেছিল তার মতো করে ব্যবস্থা নিলেন বা ঘোষণা দিলেন, জুলাই সনদ বা সংবিধান সংস্কার যে আদেশ 2025 সেটা উনি ঘোষণা দিলেন। রাজনৈতিক দলগুলো কি করবে? এখানে ডেফিনেটলি একটা যদি কোনো একটা মানে এখানে 3-4টা বাজার মতামত আছে, যে কোনো একটা মতের দিকে বলবে অন্যরা বলবে যে ওনাদের মতো করে হয়েছে। ওকে, ফার্স্ট কথা, সুতরাং আমরা মানি না, রিজেকশন হতে পারে এক ধরনের। 2 নম্বর হতে পারে এইটাকে কেওয়াস করে আওয়ামী লীগের গ্রুপও আছে ইন্টারনালি, আরো যারা ভেস্টেড গ্রুপ তারা এটাকে হাইলি পলিটিক্স একটা অনিশ্চিত একটা আমি বলি তো ডেফিনেটলি নির্বাচন যখন রাষ্ট্র যেন অস্থিতিশীলের দিকে যাবে, সবাই মিলে একসাথে ইউনাইটেড থাকতে পারবে না, তখন নানা গ্রুপ এটি সুবিধা না শুরু করবে। এখানে আরেকটা প্রশ্ন আপনাকে করি আমি, এই সরকার অস্থিতিশীল হলে, নির্বাচন সময় মতো না হলে সবচেয়ে বিপদে পড়বে কারা? দেশ তো পড়বেই, একই সঙ্গে রাজনৈতিক দলগুলো কিন্তু পড়বে। সেটা এনসিপি বলুন, জামাত বলুন, বিএনপি বলুন, তারা কি নিজেরা আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো নিজেদের বিপদ নিজে ডেকে আনবে? আপনি জানেন যে রাজনৈতিক দলের মধ্যে অনেক বিভিন্ন ধরনের মানুষ আছে, কারণ বিভিন্ন ধরনের রাজনৈতিক পার্টি হয় একটা, এখানে নানা গ্রুপ নানা এজেন্ডা ধরনের কথাবার্তা বলে। আপনি দেখবেন যে অল্প কিছু লোকে কিন্তু সবসময় ক্যাসাল করে, 2-4টা শব্দ বলবে, এমন কুট কথা বলবে, এটা আরেক গ্রুপের কাছে এই কথাগুলো বলবে, এরকম হতে হতে পুরো অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটাকে আবার রিভার্স করা সম্ভব যদি কথাবার্তা টোনিংটা চেঞ্জ করা হয়। সেই জায়গাতে আমার কাছে আমরা রাষ্ট্র খুব ডেঞ্জারাস জায়গায় যাবে। আর এটাও ভুলে যাওয়া উচিত না যে এটা একটা রাষ্ট্র তো ডেঞ্জারাস জায়গায় যাবে, ঠিক আছে, সিকিউরিটি রাজনৈতিক দলগুলো কি হবে? সিকিউরিটি কনসার্ন ক্ষতি হবে, রাষ্ট্র ক্ষতি গেলে তো সবাই হবে, কারণ হিন্দু মুসলিম ডান বাম এই রাজনৈতিক দলের নেতারা এরা কি বিপদে পড়বে না? সবাই বিপদে পড়বে, সবাই। আমি সেই প্রশ্ন করছি যে রাজনৈতিক দলগুলো কি নিজেদের বিপদ নিজে ডেকে আনবে বলে আপনার মনে হয়? আমি এর আগে আপনাকে বলেছিলাম যে জুলাই সনদ শুধু একক কোনো দলের না, এটা বিএনপি না হলে বিএনপি, কারণ আইনও বৈধতা না থাকলে এটা বিএনপি এক সময় কি হবে যে কনস্টিটিউশন ভায়োলেশন অনুযায়ী তারাও ফাঁসি মঞ্চ, কারণ তারা সাইন করেছে এটা, যেহেতু যারা সাইন করেছে তারা ডেফিনেটলি এটা পার্ট অফ দিস কনস্টিটিউশন ভায়োলেশন, যে সো কল্ড এখন যদি যে অবস্থায় আছে, তাহলে সেটাও যদি হয় তাহলে বিএনপিও দায়ের মধ্যে পড়বে। আর জুলাই সনদটা আসলেই তো দরকার, এটা সবাই আমরা বুঝি, কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় ডিবেট আছে। হ্যাঁ, নীলুফার চৌধুরী মনি, অনেকে বলছেন যে জুলাই সনদ, নির্বাচন, এগুলো নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো দুধারি তোলারের মধ্যে রয়েছে। জুলাই সনদ নাম হলে নির্বাচন সংকটে পড়তে পারে, এবার নির্বাচন সংকটে পড়লে রাজনৈতিক দলগুলো মহা সংকটে পড়তে পারে। কারণ আমরা মনে করি, আপনি নিজেও বারবার বলছেন যে আসলে নির্বাচনটা দরকার, এটা দেশ এভাবে চলতে পারে না। কারণ ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনটা যেভাবেই হোক না কেন হতে হবে, না হলে
রাজনৈতিক দল, রাষ্ট্র, নিরাপত্তা সবকিছু সংকটে পড়ে। আপনি কি বলবেন? বললেন হতে হবে, আমি বললাম হতে হবে, কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল আপনি দৃষ্টি দেন তাদের জি। দিকে, তাদের কার্যকলাপে কি তা মনে হয় যে তারা নির্বাচন চায়? তো তারা তো সবার আগে প্রার্থী দিয়েছে তারা প্রার্থী এবং দিয়েছে, তারা তাদের তারা তো নির্দেশিত দল। তারা তারা দাবি শুনে করছে যে হাই ভোটেছে আমি তাদের আমি পক্ষে। বলি গণতান্ত্রিক দল না তারা। হুম। আমি তাদের সাথে অনেক টকশোতে তাদের বিরতির সময় তাদের সাথে টুকটাক যে কথা হয়, তারা এইভাবে বলে যে আমাদের অনেক আগেই মনোনয়ন দিয়েছে, আমরা সেটা জানি না। এটা দল আমাদেরকে যে ডিসিশন দেয় সেটাই আমাদের মনোনয়ন, আমরা এখন মনে করি আমরা মনোনয়ন পেয়েছি। দল যদি 11th আওয়ারে মনে করে যে মনোনয়নটা উইথড্রয়াল করবে, দল আমরা তখন ওইটাই মনে হ্যাঁ, করব। যেহেতু তো তারা ক্যাডার ভিত্তিক তারা সংগঠন। ক্যাডার ভিত্তিক সংগঠন, নির্দেশিত একটা দল। জি। তো নির্দেশিত দলগুলোকে মনোনয়ন দেওয়া না দেওয়া কিচ্ছু আসে যায় না, এটা একটা আইওয়াস। কিন্তু এটা তারা তো আইওয়াস। ক্যাম্পিং করছে এবং শুধু তাই না, ব্যাপকভাবে। ক্যাম্পিং এর একটা কথা আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি ওনার এক বক্তব্যে বলেছিলেন যে উনি একটা টকশো দেখেছিলেন, সেই টকশোতে একজন বলছিলেন যে কোনো একটা জায়গায় একটা ওই নির্দেশিত দলের কিছু লোক ভোট চাইছিল, যাদের কাছে ভোট চাইছে তারা বলছে যে আমরা তো এই এলাকার না, আরেক এলাকা, কোনো সমস্যা নাই, আপনারা আরেক এলাকার, ওই এলাকায় আমাদের প্রার্থীকে আপনারা ভোট দিবেন। নির্দেশিত দলের বা ক্যাডার বেস দলের সুবিধা বা অসুবিধা এটাই, তাদের কোনো ওই এলাকা যাকে ভোট মানে মনোনয়ন দেওয়া হবে, আপনি তাদের যদি ভোটার যদি থাকে 5,001 জন, আপনি সন্ধ্যাবেলা গুনে গুনে হিসাব করে ভোট নেবেন 5,000 একটাও কমবে না, বাড়তে পারে, কোনো সাধারণ পিপল দিতে পারে, বাট কমবে না। এটাই হচ্ছে তাদের রাজনৈতিক একটা, আমি দূরদর্শিতা বৈশিষ্ট্য। বলেন বা বৈশিষ্ট্য বলেন যেটাই হোক। তো সেই মানুষগুলোর নমিনেশন দেওয়া কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আপনি কতটা সুবিধা অর্জন করেছেন। তারা আপনার কিংস পার্টি নামক খ্যাত কোনো কোনো দল, তারা যে সুবিধাটা অর্জন করেছে, তারা একজন এমপি এলাকায় যাওয়ার পরে প্রশাসন যতটা নড়েচড়ে না বসবে, তার চেয়ে দ্বিগুণ তিগুণ চতুর্গুণ নড়েচড়ে বসে আপনার প্রশাসন এই টাইপের মানুষগুলা গেলে, বা তাদের সেটিংটা এরকম, উপর থেকে বোঝা যায় স্থূল বুদ্ধির যে বিএনপির এই বোধহয় সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। আসলে এটা ভুল। বিএনপি যেহেতু অনেক লোকের সংগঠন, অনেক লোক মনে করে আপনি ঠগাইলেই কতটুক ঠগাবেন, হয়তো আপনি দাবা খেলার মতো রাজা মন্ত্রী ঘোড়া একটাও দিলেন না, নৌকা একটাও দিলেন না, কিন্তু সেপাহি তো আপনারে দিতে হবে, আপনি নইলে লোক জড়ো করবেন কি দিয়ে, লোক তো এইখানে ওই ওরকম কিছু ফ্যাসিলিটিস। এখন যারা মেন ফ্যাসিলিটিস বুক করছে তারা সরকারে গেলেও এই ফ্যাসিলিটিসটা পাবে না, যদি জবাবদিহিতা সরকার মনে করে নিজেকে। তো জবাবদিহিতা সরকার নিজেকে মনে করলে যেটা অন্যের ঘাড়ে বন্দুক রাখা যে সুবিধাটা ভোগ করা যায়, যেটার কোনো জবাবদিহিতা থাকে না, সেই সুবিধাটাই তো সুবিধা প্রকৃতপক্ষে। এখন তো সেটা পাইলে তারা কেন নির্বাচন চাবে আপনি আমাকে বলেন? বিএনপি তো একই সুবিধা ভোগ করছে। বিএনপি তো ভোগ করছে না এই সুবিধাটা। আপনি ডিসি এসপি হিসাব করেন, বিএনপির কয়টা আছে? আপনি প্রশাসনের সচিবদের হিসাব করেন, বিএনপির কয়টা আছে? আপনি ভিসিদের হিসাব করেন, বিএনপির কয়টা আছে যারা দেশ চালায়? আপনি দেশ যারা চালায় বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আপনি হিসাব করেন, আপনি ব্যাংকের চেয়ারম্যান হিসাব করেন। আপনি বলুন তো জামাতের ভিসি কয়জন? অনেক। বলুন না, সংখ্যাটা বলুন না। আমি বলি, আমি আপনাকে বলি, আমার জানা মতে জামাতের ভিসি হলো 2 জন। গত মানে আমার যতগুলো কথাটা পাবলিক শুনে, বিশ্ববিদ্যালয় আছে 2 জন, আর বাকি সবই কিন্তু বিএনপি। নো এটা ভুল করছেন। গুপ্ত রাজনীতির সুবিধা আছে অনেক, আপনি গুপ্ত রাজনীতির সুবিধা বুঝবেন না। আপনি দেখতেছেন 100% বিএনপি, সে ছাত্রদল করছে, কিন্তু কামটা কিন্তু সে আরেকজনের করতেছে। আমি বিএনপির সমস্যা, আপনি আওয়ামী লীগের সমস্যাটা তো দেখেছেন, আওয়ামী লীগ ফেল করেছে বলেই আপনি দেখেছেন। বিএনপি তো ওইভাবে চাক্ষুষ ওই ফেলটা করে নাই যে দল ভেঙে যাওয়ার উপক্রম, দল স্থগিত হয়েছে, দল নিষিদ্ধ হয়েছে, তাহলে আপনি দেখতেন যে ওইখানেও গুপ্ত রাজনীতি কতজন থাকে বা আছে এই জায়গাগুলা। এটাই সমস্যা। কারণ আমি আপনাকে একখানে দিলাম, আমি একটা জিনিস কথা বলি, বিএনপি কি গুপ্ত রাজনীতি কোট আন কোট, এতে কি সংকটে পড়ে গেছে বিএনপি? না, আমি সংকটের কথা, সবাই গুপ্ত রাজনীতি বলে, আমি সংকটের কথা বলবো না, বলছেন গুপ্ত স্বৈরাচার, নিশ্চয়ই সংকট রয়েছে কি? আমি বলি অবশ্যই আপনি দৃশ্যমান শত্রুকে আপনি মোকাবেলা করতে পারবেন, যতই শক্তিশালী হোক সে। অদৃশ্যমান শত্রুকে মোকাবেলা করা কিন্তু ভীষণ কঠিন। তাহলে আপনি কি কঠিন অবস্থায় আছেন? আমি
প্রত্যেকটা রাজনৈতিক দল সবসময় কঠিন অবস্থায় থাকে। যে যতটা এটা মানতে পারে সে ততটা ভালো করে, যেটা মানতে পারে না আপনি একটা কচ্ছপকেও প্রতিযোগী মনে করতে হবে। আপনি যত বড় খরগোশী হন না কেন, আপনি মাঝপথে ঘুমায় যাইতে পারেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী, রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। আতিক মুজাহিদ, নির্বাচনের নমিনেশন, নির্বাচন কে কোন দলে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কারণ আলটিমেটলি যত সংকটই হোক না কেন জুলাই সনদ নিয়ে, মানুষ কিন্তু এবং রাজনৈতিক দলগুলো উভয়ই নির্বাচনমুখী হয়ে পড়েছে। এর বিকল্প নেই আসলে, যে যত যুক্তি দেখ না কেন। আপনাদের দল এনসিপি কোন দিকে যাবে আমরা জানি না। প্রশ্ন হলো কি, আপনারা কি জানেন না? তো আমরা তো মিডিয়াতে সকাল বিকাল আমাদেরকে একবার বিএনপির দিকে পাঠায়, আগে তো জামাতের দিকে প্রচুর পাঠায়, এখন প্রতিদিন বিএনপির দিকেই পাঠায় বেশি গেলে। লাস্ট 1 মাস ধরে আলোচনা, আমার নামও দেখলাম যে প্রথম আলো দিয়ে রাখছি টপ 20-র মধ্যে নাকি আমি ঢুকে গেছি। আমি নিজেও আমাকে মেসেজ করে পাঠাচ্ছি, তুমি নাকি তোমার জন্য 20টা সিটের মধ্যে একটা পেয়ে গেছো, তাই নাকি? এইরকম আবার নানাজন নানা ফোন দেয় আর কি। তো সো এটা আমরা আমাদের জায়গায় আমরা জানি কোথায় যাচ্ছি, কি করতেছি, আমাদের স্পষ্ট, আমাদের সেটাই জানান। আমাদের সমস্যা হচ্ছে আমাদের অফিসিয়াল যে স্টেটমেন্ট সেগুলো না দিয়ে ওনারা জানা মতে, তথ্য মতে এইরকম কথা দিয়ে কোথা থেকে দেয়, এগুলো হচ্ছে ভেরি ডেঞ্জারাস জিনিস। আপনি অনেক কিছু জানলেও কিন্তু আপনি বলতে পারতেছেন না, কারণ আপনার সোর্স ওকে না, রাইট? এবং এটা ফাইনালাইজও কিছু হয়নি আনটিল আনলেস আপনি ঘোষণা দেননি। তো আমাদের ইসি আছে, যেমন আমি হলাম নির্বাহী কমিটির সদস্য, সো আমাদের মিটিং হয়। আপনাদের একটা বৈঠক হলো শুক্রবার না? আমাদের জেনারেল হয়, আমাদের 2-3টা বডি আছে, একটা রাজনৈতিক পরিষদ আছে, একটা আপনার এক্সিকিউটিভ বডি আছে। দেন আমাদের শুক্রবারে যে বৈঠকটা হলো, আমাদের লাস্ট শুক্রবার আমাদের জেনারেল নির্বাহী কমিটির বৈঠক হলো এবং গুরুত্বপূর্ণ বৈঠক। এবং সেখানে কি আপনারা কি ডিসিশন নিলেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা পার্টি হিসেবে টিকে থাকলে, বিএনপি এবং জামাতের ছায়া গেলে কেউ তো চাবে না আপনি বড় পার্টি হয়ে দাঁড়ান। কারণ তারা মনে করে তাদের আন্ডারে থাকলে আর নেই কিছু বা কিছু খেয়ে থাক, বসে থাক, আমাদের আন্ডারেই থাক। তো আমাদের পলিটিক্যাল নিজস্ব একটা স্ট্যান্ড আছে। ওনারা যদি পারফেক্ট পার্টি হইতো তাহলে তো আমি ওনাদের পার্টিতে যাইতাম। আমরা তো জামাতও না, আমরা তো বিএনপিও না। আপনাদের ওইখানে বিএনপির দিকে আপনারা যাচ্ছেন এই কারণে, আপনারা যেহেতু আগেই ঘোষণা দিয়েছেন আপনারা জামাতের সঙ্গে যাবেন না, এবং কেউ কেউ বলছেন আপনারা রাজনৈতিক কৌশল হিসেবে বিরাট ভুল করেছেন। কোনো রাজনৈতিক দল শুরুতে এইভাবে বলে না, একটা অবস্থান নেয় না, সে দুদিকেই খেলে। এখন আপনাদের নিয়ে বিএনপি খেলতে পারবে, যেহেতু আপনারা জামাতের সঙ্গে নেই, জামাত আপনাদের ব্যাপারে ইন্টারেস্ট না। না, গত 2 দিন আগে আপনারা স্ট্রেট সবাই বলেছে আমরা আলটিমেটলি কোনো দলের সাথে যাচ্ছি না, এবং আমরা সবার সাথে আমাদের চলমান আলোচনা রয়েছে। এমন না যে আমাদের কমিউনিকেশন নাই। পলিটিক্সে আপনার সাথে আমার অনেকগুলো কথা ডিবেট থাকবে, দ্বিমত থাকবে। আবার আপনার স্ট্যান্ড নিতে আমি অবশ্যই বলবো যে বিএনপির স্ট্যান্ড এটা খারাপ, আমি বলবো আমাদের স্ট্যান্ড খারাপ না, আমার পলিটিক্সটা কি আসলে। কিন্তু তার মানে কি আপনি আমার শত্রু না? এই টাইপের কিছু তো না। আমাদের ইন্টারনাল সবার সাথে তো বসার সেটা, আমি তো ডিএজও কমিটির সদস্য, আমরা তো বসি নিয়মিত বিভিন্ন দলের সাথে। বাট আমরা চিন্তা করছি লং রানে বাংলাদেশের রাজনৈতিক ভ্যাকুয়ামটা কি আসলে, কোন রাজনীতিটা বাংলাদেশের দরকার এখন। ওনাদের রাজনীতি করে, ওনাদের রাজনীতি যদি খুবই ভালো হতো তাহলে ওনাদের আগুন টাগুন দিয়ে পুরো ভরাই ফেলতো না আর কি। নেতা যা বলতো তাই অ্যাটলিস্ট মিনিমাম করতো। কিন্তু আমি ভাই আপনাদের প্রসঙ্গে আসি, বিএনপির প্রসঙ্গে আমি আপনাকে প্রশ্ন করিনি। আমার প্রশ্ন যেটা সেটা হলো যে এনসিপি আসলে রাজনীতিতে বা নির্বাচনে কি করবে সেটা জনগণ যেমন অস্পষ্ট, গণমাধ্যম কর্মী হিসাবে বা আমাদের যতটুকু খোঁজখবর আছে আপনারা নিজেরাও একই রকম অস্পষ্ট। ইস্যু এই বিষয়ে আপনারা কোনো জায়গায় স্ট্যান্ড নিতে পারছেন না, কারণ আপনাদের হয় বিএনপির সাথে যেতে হবে, নতুবা আলাদা করতে হবে, বাইরে কোনো রাস্তা নেই, কারণ জামাতের সঙ্গে আপনাদের হবে না। আমি বলি এই ধরনের বয়ানটাও এক ধরনের এলিটিজম বয়ান। আমাদের বলি আমি দেখছি তো এস্টাবলিশ কিছু লোক আছে যারা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, তারা বলছে তোমরা এদিক যাইও না, কারণ যদি তোমার পলিটিক্যাল অনেক জায়গায় এক্সপিরিয়েন্স, আমরা সেটাই জানতে চাচ্ছি। আমি বলি অনেকে যদি পলিটিক্যাল এক্সপিরিয়েন্স কম আছে তোমরা এই তোমরা কিন্তু ভুল করবা, তোমার এদিক গেলে কিন্তু তোমার মার খাবা, যে বিএনপি ক্ষমতা ছিল মেরে ফেলবে, মানে ইস্যুগুলো তো এইরকমই দেখতেছি যে বিএনপি যদি ক্ষমতা আসে তোমরা কই যাবা, তোমার অস্তিত্বহীন করে ফেলবে। আমি যে প্রশ্নটা করি সেটা আমি বুঝতেছি এই জায়গাগুলোতে মিসলিডিং হওয়ার কারণে মানুষ অনেক ধরনের কথা বলে, কিন্তু আলটিমেটলি আমাদের পার্টির অবস্থান এখন পর্যন্ত হচ্ছে এককভাবে ইলেকশন করার
ব্যাপারে আমরা মুভ করতেছি। দেন আমরা নাহিদ ইসলাম বলেছি যদি আমাদের সবার সাথে আলোচনা হয়েছে, যদি প্রয়োজন মনে করি তখন আমরা জানিয়ে দেবো। অ্যালায়েন্স আর জোট এক জিনিস, সমঝোতা যেটা বলে আমরা এই আসনে ছাড়লাম, আপনি আমাদের এই আসনে ছাড়লেন, আমাদের পুরো সারা দেশের। একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো বিএনপির সাথে আপনাদের সমঝোতার একটা জটিলতা তৈরি হয়েছে। সেটা হলো যে এমন কিছু আসনে যাদের আপনাদের ভালো প্রার্থী রয়েছেন, পরিচিত মুখ রয়েছেন, যাদের পাশ করার একটা সম্ভাবনা রয়েছে, যদি বিএনপি সাপোর্ট দেয় সেখান থেকে বিএনপি প্রার্থী দিয়ে দিয়েছে। আবার কিছু আসনে ছাড়ার একটা খবর আসছে, এটা আমি অফ রাখলাম, কিন্তু প্রার্থী যে দিয়েছে এটা তো ওপেন, তাহলে কি হবে? না, এটা দিয়ে তো বুঝলেন যে বিএনপির সাথে সমঝোতা হলে বিএনপি উইথড্র করে রাখতো। আমাদের সব নেতার বিরুদ্ধে দিছে, নাহিদে দিছে। আমি বলি আবার বিএনপি এমন প্রার্থী দিয়েছে যাদেরকে উইথড্র করাটা একটু কঠিন হবে। তার মানে যে এই যে নেগোসিয়েশনের যে গল্পটা, ইট ইজ নট ট্রু। এটা তো ট্রু না। বাকি যেগুলো ফাঁকা রাখছে এগুলোতে আমাদের অনেক ক্যান্ডিডেট নাও থাকতে পারে, হেভিওয়েট কোন ক্যান্ডিডেট। সুতরাং এই জিনিসটা এইভাবে আসলে অ্যাকোমোডেট করা। মানে আমি যদি একটা লাইন বলি যে আসলে আপনারা কি করবেন একদম চূড়ান্ত পর্যায়ে অস্পষ্ট অবস্থা, আমরা চূড়ান্ত পর্যায়ে এখন ডিক্লেয়ার করি। আমরা এখন পর্যন্ত একক সিদ্ধান্ত নিয়ে মুভ করতেছি এবং সারা দেশে আমাদের গত 2 দিনে কয়েক শত আমাদের ফর্ম কিনেছে বিভিন্ন দল থেকে, যারা পায়নি এরকম ওনাদের দল থেকে অনেকে এসে নমিনেশন কিনেছেন। জি, নীলুফার চৌধুরী মনি, এনসিপির ব্যাপারে অনেকের আগ্রহ রয়েছে। দলের সাংগঠনিক কাঠামো যত বড় না, তার আলোচনা বেশি রয়েছে। এর কারণও রয়েছে, এখানে যে জুলাই বিপ্লবটা হয়েছে, যারা নেতৃত্বে ছিলেন যে তরুণরা, অনেক পোস্টার বয় এই দলের মধ্যে রয়েছেন, সবাইকে তারা পরিচিত মুখ। একটা হলো পরিচিত মুখ হওয়া, আর একটা হলো ভোটের রাজনীতিতে যাওয়া, দুরকম। তার একটা লক্ষণ আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনে এনসিপির যেরকম ছাত্র সংগঠনের যেরকম রেজাল্ট করার কথা ছিল সেটা হয়নি। এখন প্রশ্ন হলো যে এনসিপির যে এই যে টানাপোড়েনটা, একজন অন্য দলের হোক, কিন্তু আপনি একজন রাজনৈতিক কর্মী, স্টুডেন্ট লাইফ থেকে রাজনীতি দেখে আসছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি একটা কথা বলতে চাই আমার দলের। প্রথমে বিএনপি 31 দফা যখন দিয়েছে, 31 দফার মধ্যে কিন্তু জাতীয় সরকারের কথা অনেকবার আসছে। তার আগে জনাব তারেক রহমান সাহেব অনেকবার বলেছেন যে আমরা একটা জাতীয় সরকার করতে চাই। যখন কিন্তু এই সরকারের চেঞ্জও হয় না, আওয়ামী লীগ ফ্যাসিস্টই ছিল, তখন থেকেই বলছে আমরা সবাইকে নিয়ে এমন একটা সরকার করতে চাই, এই দেশটা সবারই অধিকার আছে এই দেশের কাজ করার জন্য। তো আমরা ছোট দল বড় দল মিলেই আমরা অ্যালায়েন্স করতে চাই। তো সেই হিসেবেই বিএনপি কাজ করছে এবং বিএনপি কিছু সিট ফাঁকাও রেখেছে। আবার এইখানে বিএনপি যে সিটগুলো দিয়েছে সবই কিন্তু সম্ভাব্য, ফাইনাল কোনোটাই না। তো সম্ভাব্য সিট দেওয়ার সময়ই বলা হয়েছে। তো এইখানে মিললে যে কারো সাথেই মিলতে পারে, সেটা যেই হোক না কেন। 2 দিন আগেও তো জামাত বিএনপির সাথে অ্যালায়েন্স করেছে। তো সেইখানে এনসিপির ছেলেরা, ওদের বয়স কম হতে পারে, কিন্তু ওরা আন্দোলনের অভ্যুত্থানের অগ্রভাগে ছিল, আমরা ওইটা স্বীকার করি এবং ওই হিসেবে ওই চোখে আমরা ওদেরকে দেখি। এবং বিএনপির যে 300 আসনটা, এটাকে ওইভাবে ওই আদলে দেখা হচ্ছে যে এখানে সবারই এক ধরনের প্রতিনিধিত্ব থাকবে। ইয়াং, এনার্জেটিক, বয়স্ক, যাদের বুদ্ধি মেধা দিয়ে ছোটরা কাজ করবে, মিডিল ক্লাস, সব কিছু নিয়েই একটা 300 আসনের পরিপূর্ণতা নিয়ে আসার টার্গেট ছিল। তো সেইখানে এনসিপি কেন, যে কোনো ইয়াং, যদি আপনার যেমন ধরেন মুগ্ধর ভাই স্নিগ্ধ, সে যদি এনসিপি করতো আমাদের সমস্যা ছিল না। সে বিএনপি থেকে সদস্য ফর্ম তুলেছে, তার মানে বিএনপি সে মেম্বার হয়েছে। এমনও শোনা যাচ্ছে যে তাকে একটা আসন থেকে দিতে পারে। তার তো ওই ধরনের কোনো অভিজ্ঞতা বলেন বা ওই ধরনের চিন্তা ভাবনাও ছিল না। একটা সাফারার পরিবার, সেটার পক্ষ থেকে সমস্ত আপনার শহীদ পরিবারদের পক্ষ থেকে একজনকে দেওয়া হলো, ওটাও কিন্তু একটা ব্যাপার। মানে আপনার বক্তব্য থেকে কি আমরা এটা বলতে পারি যে এনসিপির ব্যাপারে বিএনপির আগ্রহ রয়েছে? আমি তো প্রথমে এক কথাই বললাম যে নট অনলি আগ্রহ, এটা যে কারো জন্যই বিএনপির দরজা ওইভাবে সমান তালে খোলা। সেখানে এনসিপি যদি মনে করে যে তাদের সাথে, বিএনপির সাথে তারা আসবে এবং সেটা নিয়ে আলোচনার দরজা খোলা আছে, এটা আমি বলতে পারি। তারপরে ফাইনাল কি হবে সেটা তাদের ব্যাপার। তো ফাইনাল এনসিপি এখন যেটা বলছে, আমার সবচেয়ে দুঃখ লাগে, বহু বছর রাজনীতি করেছি, তারপরেও এই জায়গাটা আমার খুব খারাপ লাগে যে লুকোচুরিটা যতটা সিনেমা নাটকে যতটা মানায়, রাজনৈতিক লুকোচুরিটা, অভিনয়টা আমার ভালো লাগে না এই জন্য যে আমরা তো দেশ নিয়ে কাজ করি। কিন্তু একটা কথা বলা হয়ে থাকে যে চলচ্চিত্রের পর্দায় যে অভিনেতা, তারা যতটুকু অভিনয় জানেন,
রাজনীতিবিদরা তার চেয়ে বড় অভিনেতা। আমি ওইটাই বলছি, আমার এখানে ভালো লাগে না। তারপরে যেটা যে এই লুকোচুরির দরকার নাই, যে ভিতরে ভিতরে তলে তলে আমি একরকম কথা করব, কথা বলবো, আর উপরে উপরে আমি এক ধরনের খবরদারি দেখাবো। আমি এনসিপির কথা এটাও বলি, এনসিপিকে আমি বলতাম বরাবরই জামাতের বি টিম, কারণ আমরা যত কথাই বলি জামাত আপনার অভ্যুত্থানে জামাতের একটা সক্রিয় অংশগ্রহণ ছিল, এবং নেপথ্যে বলি, গুপ্ত বলি এবং প্রকাশ্য বলি, সবটাই ছিল জামাতের। সেই নেপথ্যে করতে গিয়ে জামাত কিন্তু 18 তো নূরদের মতো যেমন দল হয়েছে গণপরিষদ, ঠিক তেমনই আবার এনসিপির মতো একটা দল হয়েছে যারা কিনা জামাতের সাথে ওতপ্রোতভাবে কাজ করত। তো এই জায়গায় এটা আরেকটা সম্পর্কের চরম ঘাটতি আমি বলি, এনসিপির সঙ্গে এটা আরেকটা সুচতুরতা কিনা আমি জানি না। এই কারণে বলছি যে জুলাই সনদটা বেশি দিন আগের কথা না, 10-15 দিন আগের কথা। যখন সিগনেচার হয় তখন জামাত কিন্তু অভিনব কায়দায় নিজে সিগনেচার করলো, আর এনসিপি কিন্তু 1-2 দিন আগে থেকে ওপেন ডিক্লেয়ার দিল সিগনেচার করবে না, এবং আসলো না, করলো না। পরের দিন এনসিপি বলল, আমরা তো শুনেছিলাম এনসিপি আশা করেছিল জামাত করবে না। হ্যাঁ সেটাই, পরের দিন এনসিপি বক্তব্য রেখেছে ওই দিন। না শুনেন না, পরের দিন এনসিপি কি বলল যে জামাত আমাদের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা করেছে। আমরা কিন্তু এটারে বেশ মনে করছিলাম যে এটাই বোধহয় সত্য, কিন্তু তারপরে তা দেখা গেল না। এটা হচ্ছে তাদের এক ধরনের প্ল্যান, এক ধরনের মেকানিজম, এক ধরনের সুচতুরতা, যেটা রাজনীতিতে কিছুটা হালকা থাকলে চলনসই, কিন্তু বেশি থাকলে দেশের জন্য সমস্যা। ডক্টর আতিক মুজাহিদ, আসলে যদি আমরা ওইভাবে বলি সেটা হলো যে জামাতের সঙ্গে আপনাদের হচ্ছে না। আপনাদের দায়িত্বশীল ব্যক্তিরা বলেও দিয়েছেন ইতিহাসের দায় আমরা নেব না। এর মানে আপনাদের যদি সমঝোতা হয় কোনো বড় দলের সঙ্গে, তাহলে বিএনপির সঙ্গে হতে পারে, এটাই হলো সবচেয়ে সম্ভাবনা। কিন্তু আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা অনেকে মন্তব্য করছেন, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে বা লেখালেখিতেও অনেকে বলার চেষ্টা করছেন যে বিএনপির বিরুদ্ধে যে আপনারা নানান অভিযোগ অনেক সময় করেছেন, এখন যদি বিএনপির সঙ্গে আপনারা আবার সমঝোতা করেন তাহলে এই অভিযোগের কোনো ভিত্তি নেই। আরেকটা বিষয় সেটা হলো আপনাদের দল দ্বিধা বিভক্ত হয়ে যেতে পারে, এমন কথাও বলছে। বিএনপি কিভাবে চাবে সেই রকম করে এনসিপি হবে না, জামাত যেভাবে চাবে সেভাবে তো এনসিপি হবে না। এনসিপি তার নিজস্ব গতিতে চলবে, তার ন্যারেটিভ যেটা সেটা নিয়ে সে রাজনীতি করবে। আপনার মতো হয়ে গেলে তো আমি আপনার দুঃখজনক হলো, আমি আশা করছিলাম যে এনসিপি একটা ন্যারেটিভ তৈরি করবে, কিন্তু করতে পারে না। এখন হচ্ছে যে আপনারা সব আমাদের বাংলাদেশের মানুষ খুব দ্রুত প্রবণ, আল্লাহ কোরআনে বলছে যে মানুষ হচ্ছে খুব দ্রুত চাওয়া প্রাণী আর ঝগড়াটে প্রাণী। আমরা সবাই বিতর্ক বেশি পছন্দ করি আর কি, খুব দ্রুত চাই। একটা মানুষকে যে বলেন যে একটু আগে বলবেন যেটা শিশু, একটু বলবেন ইনএক্সপিরিয়েন্স, কিছু কিছু নেতা তো চাচ্ছে বলে আমরা বলি, আপনারা নিজেরাই বলতেছেন আপনারা ইনএক্সপিরিয়েন্স, একটু পরে বলতেছেন যে না তোমাদের খুব দ্রুত করতে হবে, মানে সবগুলোই করে ফেলতে হবে, এটা হলো প্রত্যাশা। তাহলে প্রত্যাশা থাকাটা আমরা রেসপেক্ট করি, উই রেসপেক্ট দ্য প্রত্যাশা বা এক্সপেকটেশন। এখন আপনি যেটা বলতেছেন এনসিপি আসলে যে মানুষ কিভাবে নিবে বা বিএনপির সাথে গেলে কি, আমরা স্ট্রেট বলেছি যে কারোর সাথে জোটগতভাবে, যেমন ওনাদের সাথে সমমনা জোট আছে, গণতন্ত্র জোট, সমঝোতার জোট আসলে যেভাবে না, আমার কথা হচ্ছে আমরা গভর্নমেন্টে আমরা এরকম অ্যালায়েন্স না যে আমরা গিয়ে ওনারা ক্ষমতায় গেলে যে কোনো দল বিএনপি বা জামাত ক্ষমতায় গেলে তার সাথে গিয়ে মন্ত্রিত্বের ভাগ নিয়ে দিচ্ছি বা আমরা এরকম নিচ্ছি যে আমাদেরকে দিতে হবে, এটা তো না। আমরা আমাদের রাজনীতি করবো, বিরোধী দলের রাজনীতি করবো। আমাদের যেটা নাহিদ ইসলাম বলেছে, আমরা 10 বছরের মধ্যে যদি আমি না করতে পারি তাহলে আমি কি করব, আমি পদত্যাগ করে আরেকজনকে আমি কি করবো, এম্পাওয়ার করবো। সো এই যে তার অনেস্ট রাজনীতি। এবং লাস্ট মোমেন্টে সে কিন্তু বলেছে যে সংস্কার, জুলাই সনদে এই ইস্যুগুলোর সাথে যারা অ্যালাইন করবে তাদের সাথে আমাদের সম্পর্ক, সো এটা ভেরি ক্লিন আমাদের স্ট্যান্ড যে আমরা কোন দিকে যাব, তাদের সাথে এই বিষয়গুলো কমিটমেন্ট থাকতে হবে যে আপনি এগুলো করতে পারবেন না, তাহলে আমরা আপনাদের সাথে নাই। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20।
আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী। রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। নীলুফার চৌধুরী মনি, এনসিপির এক ধরনের সংকট, আপনাদের সংকট আরেক ধরনের, একেবারেই ভিন্ন। আপনাদের প্রচুর প্রার্থী, কিন্তু সবাই হতে পারেননি, সমালোচনা হচ্ছে। এবং যে সমালোচনা সবচেয়ে হচ্ছে সেটি হলো যে সবার ব্যাপারে সঠিক বিচারটি করা হচ্ছে কিনা। সবচেয়ে বড় কথা হলো যে অনেকেই এটার পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটি ছবি খুব আলোড়ন তুলেছে। আপনাদের একজন প্রার্থী, তার প্রার্থীতা হয়নি, উনি ধান ক্ষেতের দাঁড়িয়ে মাতলা মাথায় দিয়ে উনি ক্রিকেটীয় স্টাইলে রিভিউর আবেদন করেছেন। এরকম এরা সোশ্যাল মিডিয়াতে নয়, মূলধারা মিডিয়াতে কিন্তু এরা খুব আলোড়ন তুলেছে। এবং অনেকেই পাওয়ার কথা বলে মনে হচ্ছিল তারা পায়নি, যাদের পাওয়ার কথা না তারা পেয়েছে। আরো অনেক বিতর্ক রয়েছে, আমি সব এখানে ওঠাচ্ছি না। কারণ আপনার দল কিন্তু আগেই ঘোষণা করেছিল যে এটা অনেক চেঞ্জ হতে পারে, রিভিউ হতে পারে, তারা এই আশ্বাস দিয়েছিল এবং আশ্বাসের ভিত্তিতে মূলত অনেকে রিভিউটা চাচ্ছে। কিন্তু এর মাঝখানে নানান জায়গায় কিছু ঘটনা ঘটেছে, ভাঙচুর, অগ্নিসংযোগ, অবরোধ ইত্যাদি ইত্যাদি। কি বলবেন এই গোটা বিষয়টি, আপনি কিভাবে দেখছেন? দেখেন, বিএনপি একটা বড় দল রাজনৈতিকভাবে, প্রত্যেকটা অনেক দিন নির্বাচন হয় নাই, প্রতিটা আসনে 4-5 জনের অধিক আপনার প্রার্থী, সেখানে নির্ণয় করা একটা কঠিন কাজ। তবে সেই কঠিনের মধ্যে আপনার সবসময় যে সঠিকভাবে সবার জন্য সঠিক মূল্যায়ন হয় এটাও যেমন হয় না, আবার এমন না যে জায়গাটা দিতে পারবে না, অন্য জায়গায় প্রোভাইড করতে পারবে না, সেটাও তেমন। তো এখন এটা আমরা মনে করি যে এটা আসলে মিটে যাবে। এবং অনেকখানি রিভিউ যেটা আছে, দলও বলেছে এটা সম্ভাব্য প্রার্থী তালিকা, ফাইনাল প্রার্থী তালিকা না। তো সম্ভাব্য যখন ফাইনাল হবে তখন কিছুটা চেঞ্জ হবেই। আর কিছু ভুলভ্রান্তি, আমরা মানুষ, আমরা ফেরেশতা না, ভুলভ্রান্তি আমাদের সবারই হতে পারে। তবে ভুলভ্রান্তির সংখ্যা, পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে এটার জন্য ফিউচারে জবাবদিহিতা করতে হয় প্রতিটা জায়গায়। সেটা আপনার ওই আমেরিকার ডেমোক্রেট পার্টি হোক, আর বাংলাদেশের বিএনপি হোক, আর এনসিপি হোক, আর আপনার জামাত হোক, যে ধরনেরই যে স্টাইলেরই হোক না কেন, আপনি যদি আজকে একটা তেঁতুল গাছকে আপেল গাছ মনে করে লাগান, যখন 1 বছর 2 বছর পরে ফল হবে, তখন আপনাকে প্রমাণ করে দিবে যে ওটা আপেল গাছ ছিল না, তেঁতুল গাছ ছিল। সো এই জায়গায় আমি মনে করব বিবেককে হাজির নাজির রেখে, যে আপনার মনোনয়ন বলেন, যে কোনো জায়গায়, যে কোনো আপনার অ্যাওয়ার্ড বলেন, এই জিনিসগুলোর যেন নির্ণয় করে, তাতে দলের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, সর্বোপরি জাতির জন্য মঙ্গল। অনেক জেলা থেকে অভিযোগ এসছে যে দল দুঃসময়ে নেতাদের বাদ দিয়ে হাইব্রিড এবং বিতর্কিত নেতাদের প্রার্থী করেছে, এটা একটা অভিযোগ। আরেকটা অভিযোগ এসছে যে বিভিন্ন অভিযোগে এমন ব্যক্তি যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বা তার দলীয় পদ স্থগিত করা হয়েছিল, তাদের অনেককেও কিন্তু বেশ কয়েকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই যে দেওয়া হলো, এই সিদ্ধান্তের দায় কে নেবে? ওই যে আমি যেটা বললাম, যে সিদ্ধান্তের দায়টা হচ্ছে, আমরা বলি বা না বলি, ব্যর্থতা যেটা আসে সেটা সর্বোচ্চ ফোরাম নেয়, কিংবা দল নিজেই নেয়। কারণ দলটার যখন জনপ্রিয়তাটা কমে, ওটার উপর ডিপেন্ড করে জনপ্রিয়তা বাড়ে বা কমে। আপনি একজন প্রার্থীকে যখন সত্যিকার অর্থে একটা ভালো প্রার্থী দিবেন, তখন কিন্তু সেই ভালো প্রার্থীদের জন্য মানুষ কিন্তু উৎসুক হয়ে অপেক্ষা করে এবং সিরিয়াসলি ঝাঁপিয়ে পড়ে। আর যখন আপনার মন্দ প্রার্থীটা থাকবে, তখন সব দিক দিয়ে আপনি ভোট চাবেন, কিছুই বলবে না, ভোটাররা কিন্তু চুপ থাকবে, নির্লিপ্ত থাকবে। সেখান থেকে যদি বুদ্ধি থাকে দলের বা আপনার যারা নীতি নির্ধারক মহল তাদের, তখন তারা বুঝে নিতে পারে। এবং এইখানে একটা লস মানে অনেকটা লস। ধরেন আপনার 149টা সিট পেলো বা 120টা সিট পেলো, তখন ওই 30টা সিট ছাড়া কিন্তু কোয়ালিশন, 31টা সিট ছাড়া কোয়ালিশন হবে না।
তো আরেকজন যদি 160টা পেয়ে যায় তার কিন্তু কোয়ালিশনের দরকার পড়বে না। তো দল যদি মনে করে যে ঠিক আছে আমি এটা হিসাব করে দিলাম না, আরে এটা তো অনেক বড় দল, এটা হবে। ওই যে আপনাকে যে বলছিলাম খরগোশ আর কচ্ছপের দৌড়, যে মাঝপথে ঘুমায় গেলাম, কচ্ছপ কিন্তু ঘুমায় নাই, নিরলস পরিশ্রম করে সে ফার্স্ট হয়ে গেছে। এই জিনিসটা দল অবশ্যই চিন্তা করে, অবশ্যই তার চিন্তার মধ্যে আছে, এবং ফাইনালি আমি মনে করি দল লাভবান হবে, সঠিক সময়ে সঠিক ডিসিশনটা নেবে। ডক্টর আতিক মুজাহিদ, বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা প্রকাশের পর সারা দেশে বিক্ষোভ ও অবরোধ, এটা কি দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের প্রকাশ নাকি নেতৃত্বের সংকটের বহিঃপ্রকাশ? আপনার অন্য একটা দলের নেতা, বিএনপির এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখবেন? মানে কালেকটিভ যদি আমরা দেখি, কালেকটিভলি তো বাংলাদেশের নেতৃত্ব সংকট রয়েছে, একটা বিশাল নেতৃত্ব সংকট, যার কারণে আমাদের এরকম হয়, সবাই নিজেকে বড় মানে, তার লিডারশিপকে মানে না, বেসিক্যালি ইন্টারেস্ট বেস, যেটা আমি বলেছি পলিটিক্স প্যাট্রন ক্ল্যান যেমন একটা থিওরি আছে, ঠিক ইন্টারেস্ট বেস। যত বড় হোক না কেন, 5টা লিডার থাকলে সে চিন্তা করে আমি এমপি হইলাম না কেন, আমাকেই হইতে হবে। এই যে অন্য দলে যায় কি জন্য, তার সে মূলত আদর্শ ধারণ করে না, পার্টি ম্যান আসলে না, সে বেসিক্যালি অনেক সময় তার নিজের ইন্টারেস্ট ম্যান হয়ে যায়, এটা একটা ইস্যু। সেকেন্ড হলো, হ্যাঁ ডেফিনেটলি অনেক জায়গায় এত বিতর্কিত লোক দেওয়া হয়েছে যেগুলোকে 5ই আগস্টের পরে তাদের কমিটি স্থগিত করাইছে এমন যারা চাঁদাবাজির কারণে, সেই লোকগুলোকে আবার নমিনেশন দেওয়া হয়েছে আমাদের আশেপাশে এখানকার দেখলাম। তো এরপরে আমরা শুনি অনেক মুখ্য কথা শুনি যে এস আলমের ক্যান্ডিডেট 4-5 জন আছেন। আমরা আরও শুনি যে লোকটা মানে আমাদের চেয়ারপারসন উপদেষ্টা ছিল, প্রচুর পরিমাণ উল্টাপাল্টা কথা বলতো, তাকে পদ থেকে সব থেকে 3 মাস অব্যাহতি দেওয়া হলো, ওনাকেও দেওয়া হয়েছে। তো এইগুলো আমার কাছে খুব মানে পার্টির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি অন্য পার্টি থেকে যেটা দেখি আর কি, যে পার্টির মধ্যে অন্য কোনো ইন্টারেস্ট আছে তার সাথে, কেন এরকম বিতর্কিত লোককে দেয়া, যাকে জাতিগতভাবে রিজেক্ট করা হচ্ছে সেই লোকটাকে দেওয়া হচ্ছে। সুতরাং এখানে পার্টির যে শৃঙ্খলা যেটা ইন্টারনালি, সেটা নয়, হয়তো অন্য কোনো ইন্টারেস্টের কারণে এক একটা ব্যক্তিকে এক এক জায়গায় পজিট করা হচ্ছে। তো সে জায়গা থেকে আমরা তো ডেফিনেটলি অন্য পার্টি হিসেবে আমরা হতাশ। আমরা যদি ভালো ক্যান্ডিডেট আমার বিপরীতে হয়, কারণ আমি আমার এলাকার কংগ্রেচুলেট জানিয়েছি আমাদের যার বিপরীত আছে, ডেফিনেটলি আসেন আমরা একসাথে কাজ করি। কারণ আমি মেম্বার অফ পার্লামেন্ট একটা সার্টেন একটা কনস্টিটিউশন, আমি কিন্তু পার্টির আগে কিন্তু আমার এলাকার একটা আমি জায়গা, আমার বাসা কুড়িগ্রাম সাপোজ, তাহলে আমি তো কুড়িগ্রামে ইন্টারেস্ট পারপাস সার্ভ করার জন্য আইনসভা আসতেছি, পার্টির ইন্টারেস্ট করতে গিয়ে আমাদের কিন্তু রাষ্ট্রটার সমস্যা। এই জন্য 70-তে আমরা এবার কেন সংশোধনী হচ্ছে, শুধু পার্টি দেখতেছে, আপনাকে পাঠাচ্ছে আপনার এলাকায়, কিন্তু আপনি আপনার এলাকার ইন্টারেস্ট না সার্ভ করে আপনি পার্টি যেদিকে হাবোট, কিন্তু আপনার এলাকার কোনো পরিবর্তন হয়নি। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় ওইভাবে দেখে করা উচিত, যাদের যে দেশ উপকার হবে। পার্টিগুলোরও চেঞ্জ আনা উচিত। আমার কাছে মানে 5ই আগস্টের পার্টিগুলো চেঞ্জ না আনার কারণে আমার মনে হচ্ছে ওল্ড সেটেলমেন্ট স্টাইল সেম থিং ইজ গোয়িং। আমরা যারা একটু ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ আছে, ক্যাডার ভিত্তিক তারা মানে একটু ক্যাডার আছে, বোঝে, মাসেল পাওয়ার আছে, পাওয়ারফুল, সবাই জানে, যাদের নাম ঘোষণা করা হয়েছে। আমি যদি আপাকে এখন জিজ্ঞেস আপনাদের ব্যাপারে কিন্তু বলা আপনারা পুরনো বন্দোবস্ত, আমি আসবো আমারটা কোশ্চেন করার সমস্যা, কোশ্চেন করার রাইট অবশ্যই আছে। আপাকে জিজ্ঞেস করো যে ওনারা যে ক্যাবিনেট দিবে, এত 37 জন ঘোষণা করছে, এর মধ্যে তো ক্যাবিনেট দিতে হবে। তো এই 45 জনের ক্যাবিনেট চেহারাটা জাতি দেখতে চায় যে আসলে এই লোকগুলো কারা। যেটা আপনি দেন তালিকা যে 45 জন সামনে ক্যাবিনেট বা 50 জন হবে, তাদের আসলে ব্যাকগ্রাউন্ড কি, হিস্ট্রিটা কি, আর আগেও তো এরা মন্ত্রী ছিল, এমপি ছিল, আসলে এদের ফাইন্যান্সিয়াল আগে কিরকম ছিল, এখন কি ছিল, কি অবস্থা। গাজী গ্রুপ এক গ্রুপ দখল নিয়ে আছে, আমরা শুনি যে গাজী গ্রুপ এক পুরাটাই একজন নিয়ে চালাচ্ছে নানা রকম। তাহলে এই লোকগুলো যদি একটা এক একটা গ্রুপ দখল করে, তাহলে সামনের দিনে যদি আমি বলছিলাম আপনাদের ব্যাপারে, এখন আমাদের ব্যাপারে আসে, আপনারা পুরনো বন্দোবস্তের দিকে হাঁটছেন। পুরনো বন্দোবস্ত বলতে আসলে আমাদের কি বুঝছেন আমি এটাই বুঝতেছি না। আমাদের সব মিলে 217 জন হচ্ছে মেইন কমিটিতে আছে। আমরা ক্যান্ডিডেট ঘোষণা করি না। আমার মতে সারা দেশে আমরা 50 জনের মতো লোকালি মুভ করতেছি, যারা মোটামুটি আগে পলিটিক্স করে ছাত্র রাজনীতি করছি। এই 50 জন ছেলের মধ্যে কি পূর্ণ বন্দোবস্ত? একটা ছিল যে সার্জিস হলো কেন এতগুলো গাড়ি নিয়ে মুভ করছে, একটা কোশ্চেন ছিল, রাইট? আর কোন আমি দেখি নাই। হান্নান মাসুদ এমনিতে ওর এলাকার লোকজন মানুষ ওর পিছনে মুভ করে, হাসনাত কালকে গেছে, প্রচুর লোক এমনিতেই আসছে। আপনি একটা দিয়ে আপনি পুরো 1000টাকে আপনি ম্যানেজ করে দিচ্ছেন। এই যে ন্যারেটিভ দাঁড় করানো যে একটা কেন তুমি করলা, আর কি করছে আমাদের ছেলেগুলো, আমি একটু ফ্যাকচুয়ালি কোশ্চেন করতে চাই যে কি করেছে আমাদের পুরনো বন্দোবস্ত আমাদের ছেলেগুলো, একটা যদি দেখাইতে পারতো, আমি ডাটা ওপেন করে দিতে বলি। এবং আমরা আমাদের পার্টিতে বলছি, আমি বলতেছি আমাদের পার্টিতে আলোচনা হয়েছে লাস্ট জেনারেল মিটিং এ, আমরা ইলেকশনের আগে আমাদের সবার ওপেন করে দিতে হবে। আমরা স্বচ্ছতা ক্লিয়ার, আমরা মানুষকে কোশ্চেন করার আগে আমাদের সব ডিটেলস ফাইন্যান্সিয়াল ক্লিন করে মানুষকে দেখানো উচিত আমরা কি করতে চাই। ডক্টর আতিক মুজাহিদ এবং নীলুফার চৌধুরী মনি, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।